ইউটা, এই জায়গাটার নাম আমি জানতাম না, আপনারা হয়তো জানতে পারেন, আমি জানতাম না, কিন্তু সংবাদ মাধ্যমে দেখলাম ইউটাকে কেন্দ্র করে ইউরোপের রাজনীতি সামাজিক পরিসরে রীতিমতো আলোড়ন পড়ে গেছে। মরক্কো এবং স্পেনের সীমান্তে এই টাইনি পেনিনসুলা, স্পেনের নিয়ন্ত্রণাধীন শতাব্দী প্রাচীন এই জনপদে স্পেনের শাসনী বলবৎ। সেখানে প্রায় 60,000 মরক্কের মানুষ কার্যত সমুদ্রপথে এসে 6 মিটার উঁচু পাঁচিল টপকে ঢুকে পড়েছে। সংঘর্ষ হয়েছে, সমুদ্রপথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আসলে স্পেনের যিনি নায়ক, মানে রাজনীতির নায়ক, তিনি কিন্তু অভিবাসীদের পক্ষে, লেফট লিবারেল। এখন তিনি ঠেলা সামলাবেন। ইতিমধ্যেই কনজারভেটিভরা ইমিগ্রেশন বিরোধী রাজনৈতিক শক্তি এবং ব্যক্তিরা তুলোধনা করছেন স্পেনের এই রাজনীতির নায়ককে, স্পেনের প্রেসিডেন্ট। এই অবসরে ডোনাল্ড ট্রাম্প চুপ করে থাকবেন তা তো হয় না। তিনিও তার ক্ষোভ বিরক্তির কথা লিখেছেন। আসলে এই অভিবাসীদের জন্য ইউরোপের বিভিন্ন দেশের জনবিন্যাস পাল্টে যাচ্ছে। মরক্কোর সঙ্গে স্পেনের সীমানা আছে, ওই ইউটা ইউরোপের মধ্যেই পড়ে, কিন্তু সম্প্রতি মরক্কো আলজেরিয়ার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক জোরদার করায় মরক্কোর শাসককুল খুবই অসন্তুষ্ট। তার উপরে বেকারি, মত প্রকাশের স্বাধীনতার অভাব, এসব তো আছে। কেন এই কথাটা বললাম জানেন? সীমান্ত সুরক্ষিত রাখা ভীষণ বড় একটা চ্যালেঞ্জ। বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের মানুষ তো জানি, অসুরক্ষিত সীমান্তকে ব্যবহার করে বাংলাদেশ থেকে কত মানুষ যে এখানে ঢুকে পড়েছেন এবং ভারতের এই জনসমুদ্রে হারিয়ে গেছেন, তাদের আমাদের দেশের পরিচয়পত্র পর্যন্ত রাজনৈতিক মদতে করে দেওয়া হয়েছে। সীমান্ত সংলগ্ন আমাদের রাজ্যের জেলাগুলিতে জনবিন্যাস রীতিমতো পাল্টে গেছে। খুব চ্যালেঞ্জিং ব্যাপার বিষয়টা। সেই প্রেক্ষিত থেকেই এই ইউটাওয়ের কথাটা বললাম। এক, চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক, নির্বাচনের ফল ঘোষণার দিন মধ্যমগ্রামের দৌলতলার কাছে তাকে নৃশংসভাবে শার্প শুটাররা খুন করেছিল। সিবিআই তদন্ত করছে। সাগর সোনকার আর সাহেব সোনকার বলে দুই ভাইকে তারা গ্রেপ্তার করেছে। এই দুই ভাই একসময় শুভেন্দুবাবুর টিমে ছিলেন। নতুন সরকার আসার পর শুভেন্দুবাবুর যে টিম আছে তাতে তারা নেই। সিবিআইয়ের অভিযোগ, এই সোনকার ভ্রাতৃদ্বয় 2026 জানুয়ারি থেকে প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের পরামর্শদাতা সংস্থার সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। একটি ল্যান্ডফোনকে তারা ব্যবহার করতেন যোগাযোগ রক্ষার ক্ষেত্রে। এরাই মূল চক্রী চন্দ্রনাথ রথকে খুন করার জন্য। এখন প্রশ্ন হলো, শার্প শুটারদের সন্ধান পাওয়া গেছে, তাদেরকে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল। এখন এই টাকাটা কে দিয়েছিল? আসল মাস্টার মাইন্ড কারা? সোনকার ভ্রাতৃদ্বয় প্রতিপক্ষ রাজনৈতিক শিবির এবং সেই রাজনৈতিক শিবিরের পরামর্শদাতা সংস্থার কার কার সঙ্গে যোগাযোগ করতেন এবং রথকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সোনকার ভ্রাতৃদ্বয় কাদের কাছ থেকে নির্দেশটা পেয়েছিলেন, সেটা জানলেই রহস্যের পর্দা ফাঁস হবে। শুভেন্দুবাবু বলেছিলেন না যে 4 মে ফলাফল বেরোনোর দিন তিনি যদি ভবানীপুরে না জিততেন তাহলে চন্দ্রনাথ রথকে অকালে চলে যেতে হতো না। ক্রমশই রহস্য উন্মোচিত হচ্ছে এবং শুভেন্দুবাবু প্রতিশ্রুতি দিয়েছিলেন
যেই হত্যা রহস্যের কিনারা তিনি করেই ছাড়বেন, সিবিআই সেটা করছে। আমার ধারণা অচিরেই এই রহস্যের পর্দা ফাঁস হবে। 3, আনন্দবাজার পত্রিকায় 1 অগস্ট প্রথম পাতায় যে খবরটা বেরিয়েছে খুবই উদ্বেগজনক, যে এখনো রাজ্যের মেডিকেল কলেজগুলোতে থ্রেট কালচার চলছে। অকৃতকার্য পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে শিক্ষক অধ্যাপকের উপর। বর্ধমান মেডিকেল কলেজ যিনি সুপার, তিনি উত্তরবঙ্গ লবির অত্যন্ত ঘনিষ্ঠ, বিরূপাক্ষের ঘনিষ্ঠ, অভিকের ঘনিষ্ঠ। আমি নতুন স্বাস্থ্যমন্ত্রী শারদবাবুর কাছে অনুরোধ করব, এই ধরনের লোকজন এখনো কেন গুরুত্বপূর্ণ পদে আছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নতুন সরকারকে তো ব্যর্থ হতে দেওয়া যাবে না। আপনার কাছে গুরু দায়িত্ব। আশা করব এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, এবং যে থ্রেট কালচারের কথা আমরা তিলোত্তমার ধর্ষণ ও খুনের পরে সারা রাজ্যের মানুষ জেনেছিল, যে সরকারি মেডিকেল কলেজগুলোতে কিভাবে উত্তরবঙ্গ লবির দবদবা, সেটা যদি এই জমানাতেও বন্ধ না হয় সেটা খুবই দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আমি আশাবাদী, আশা করি নতুন সরকারের উদ্যোগটা নেবে। একটা হেলথ কনভেনশন সম্ভবত হবে, কারণ সরকারের বিভিন্ন প্রকল্প, একটা হচ্ছে আয়ুষ্মান, একটা হচ্ছে মুখ্যমন্ত্রীর হেলথ স্কিম। দেখুন, বেসরকারি হসপিটালগুলো সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে চলে। নতুন সরকার আসলে নতুন সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে চায়, ছবি তোলে, সমাজ মাধ্যমে পোস্ট করে, কিন্তু এই সরকারি প্রকল্পগুলো তাদের নিজেদের নিয়ন্ত্রণাধীন হসপিটালগুলোতে লাগু করার ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে গড়িমসি করে। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে, খুব তাড়াতাড়ি আপনি একটা হেলথ কনভেনশন ডাকুন, যাতে রাজ্যের বেসরকারি হসপিটালের কর্তা ব্যক্তিরা, সরকারি হসপিটালের যারা যারা আছেন তারা, হেলথ সেক্রেটারি, স্বাস্থ্যমন্ত্রী, আরও পদস্থ আধিকারিকরা, এবং অবশ্যই মুখ্যমন্ত্রীকে থাকতে হবে। কারণ কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রীর নিজের যে বিমা যোজনা, স্বাস্থ্য বিমা যোজনা, তা রোল আউট যেন কোনো রকম বাধা বিপত্তি ছাড়া হয়, সেইটা দেখার জন্য এবং সেটা এনশিওর করার জন্য এই ধরনের হেলথ কনভেনশন খুব জরুরি। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চলার পথে যদি আমার সঙ্গে থাকতে চান তাহলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, টুলু মণ্ডল যে একজন বিশিষ্ট পেরেববাজ এবং ডাকাত, জনমানসে সেটা এখন একেবারে পরিষ্কার হয়ে গেছে। একদিকে রাজ্য পুলিশের মহানির্দেশক, আর একদিকে মাননীয় স্বরাষ্ট্র সচিবকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে 31শে জুলাই সমস্তটা স্পষ্ট করে দিয়েছে। টুলু মণ্ডলের, পাথর সম্রাট টুলু মণ্ডলের সাম্রাজ্যে কি কি আছে, এবং বিগত 15 বছর ধরে শুধুমাত্র বীরভূম থেকে রাজ্য সরকার 15,000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে। অর্থাৎ যে টাকা কোষাগারে জমা হওয়ার কথা ছিল, সেই টাকা দুবাই হয়ে হয়তো ধরুন কেমান আইল্যান্ডে চলে গেছে, বা অন্য কোনো কর ফাঁকির স্বর্গরাজ্যে চলে গেছে, হাওয়ালার মাধ্যমে পাচার হয়েছে। তাই টুলু মণ্ডল এবং তার সাকরেদদের পক্ষে একদিনে এই সাম্রাজ্য করা সম্ভব নয়। অধ্যাবসায় লাগে, চুরি করতেও অধ্যাবসায় লাগে, নেটওয়ার্কিং লাগে। তাই অধ্যাবসায় পরিশ্রমের ফল টুলু মণ্ডল পেয়েছে। ডাকাতি করার যে অধ্যবসায় লেগেছিল, যেখানে যেখানে ফুল বেলপাতা দেওয়ার সেখানে সে দিয়েছে। তাই পঞ্চায়েত স্তর থেকে মোটর ভেহিকলস, মিনারেল কর্পোরেশন,
পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অনেকেই দেখেও না দেখার ভান করেছেন। যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে অ্যাডমিনিস্ট্রেশনকে 14 তলা থেকে বলে দেওয়া হয়েছিল ও আমাদের লোক, ওকে ঘাঁটিও না। তো এই বার্তা যদি অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ স্তরে নবান্নের 14 তলা থেকে পৌঁছে দেওয়া হয়, তখন কার ঘাড়ে কটা মাথা আছে যে পাথর সম্রাট টুলু মণ্ডলের বেআইনি কার্যকলাপ তারা রুখতে পারেনি? যা হওয়ার তাই হয়েছে। এখন প্রশ্ন হলো, শুভেন্দুবাবু প্রতিশ্রুতি দিয়েছেন যে মূল মাথাকেও আইনের সাহায্যে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, হীরক রানীর জমানায় বিগত 15 বছর হীরক রানীর অঙ্গুলি হেলন ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ত না। হীরক রানী গুন্ডা কন্ট্রোল করতেন, হীরক রানী পুলিশ কন্ট্রোল করতেন, হীরক রানী দুর্বৃত্ত কন্ট্রোল করতেন, হীরক রানী চুরি ডাকাতি করার প্রশ্রয় দিয়ে দিয়েছেন, একদম খোলা ছুট। শুধু একটাই শর্ত, যা মাল তুলবে তার 75% কালীঘাট আর ক্যামাক্স রোডে পৌঁছে দিতে হবে। সেটা না হলেই কিন্তু আপনি হীরক রানীর রোষানলে পড়ে যাবেন। আর এটা যদি স্মুথলি আপনি করতে পারেন, তোলামূল জমানায় আপনার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারুর ছিল না। যে যত বড় চোর, যত বড় ডাকাত, তার সুরক্ষা তত বেশি। পশ্চিমবঙ্গের নাম্বার 1 ফেরেববাজ তোলামূল জমানায় যেভাবে ঘোরাফেরা করতেন, মনে হতো যেন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যাচ্ছে। তিনি কোথাও সভা করতে গেলে 4000 পুলিশকে মোতায়েন করা হতো, আর 2000 পুলিশ তার নিরাপত্তার জন্য থাকতো রাস্তায়, সভাস্থলে। সে বিরাট বড় তামঝাম। দেখুন, যত বড় ফেরেববাজ তার জন্য তত বেশি নিরাপত্তার বন্দোবস্ত। এটাই পুরনো জমানার দস্তুর ছিল। এখন আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব যে টুলু মণ্ডল কবে দেশ ছেড়েছে, 4 মে না 25 মে, এটা জানা খুব দরকার। তার কারণ 4 মে দেশ ছাড়লে, মানে এই 4 মে না, মে মাসের 5 তারিখ, 5ই মে, 5ই মে যদি দেশ ছাড়ে, তাহলে পরিষ্কার যে পালা বদলের পর টুলু মণ্ডল বুঝতেই পেরেছিল, ইনসিকিউর ফিল করছিল যে এবার আর ব্যবসা করা যাবে না, তাই পত্রপাত দুবাই পাড়ি দিয়েছে, এটাই বলা হচ্ছে। আর যদি মে মাসের 25 তারিখে সে রাজ্য ছাড়ে সপরিবারে, তাহলে 3 সপ্তাহ সে কিন্তু ছিল এই রাজ্যে এবং কলকাতা শহরে। তাহলে এই 3 সপ্তাহ ধরে সে চেষ্টা করেছে নতুন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একটা বোঝাপড়ায় আসতে। বোঝাপড়ায় আসা সম্ভব হবে না বুঝতে পেরেই সে পগার পার হয়েছে। এই দুটো তারিখটা নিশ্চিত হলে পরে বোঝা যাবে, হয় 5ই মে না 25 মে। তাহলে যেটা শুভেন্দুবাবু বারবার বলছেন, আরে টুলু মণ্ডল তো একটা, কি বলবো, একটা সিম্বল, একটা প্রতীক, ডাকাতির সাম্রাজ্যের একজন পাইক পেয়াদা বরকন্দাজ। কিন্তু ডাকাত রানী তিনি তো কন্ট্রোলটা করেছেন, এরকম পাইক বরকন্দাজ মানসবদারদের নিয়োগ করেছেন বিভিন্ন জেলায়। তাদের একটাই কাজ, ডাকাত রানী এবং তার ইয়ার অ্যাপারেন্টের আর্থিক স্বার্থটাকে সুরক্ষিত রাখা। সেই জন্য বীরভূম থেকে মুড়ির টিনে করে পুলিশের এসকর্টে টাকা আসতো কালীঘাট ক্যামাক স্ট্রিটে। যে ছিল এর মূল মাতা, সে এখন ঋত শিবিরে যোগ দিয়ে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে উঠে গেছে। সে এখন বলছে যে পুলিশ যা করেছে ঠিক করেছে। আমি তো কিছু জানতাম না, কেউ এখন কিছু জানতো না। যে জানে বা যে জানতো না বলছে, সে যে জানতো এটা আদায় করতে হবে প্রশাসনকে। কারণ ওগুলো সব কটা দুর্বৃত্ত শিরোমণি এখন ভাজা মাছটি উল্টে খেতে জানে না বলে গা বাঁচাতে চাইছে
এদের মাধ্যমেই তো হীরক রানী তার ডাকাতির সাম্রাজ্যটাকে বিস্তার করেছিলেন। জেলার প্রত্যেকটা প্রান্তে টাকা তোলার এজেন্ট ছিল, রেট ফিক্স করা ছিল, পাথরের জন্য এই, বালির জন্য এই, গরুর জন্য এই, কয়লার জন্য এই, দিতেই হবে, না হলে প্রোটেকশনটা পাবে না। তাহলে এই দেখুন, এই টাকাগুলো রাজনৈতিক নেতা, আমলা, প্রশাসনের লোকজনকে কেউ তার ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করেনি, জিপে করে করেনি, এনইএফটি করে করেনি, সবটাই হচ্ছে নগদে। তাহলে পলিটিক্যাল মানি ট্রেল খুঁজে বার করা খুব কষ্ট। যেমন সারদা বা রোজভ্যালির কেস দেখুন না, বহু রাজনৈতিক নেতা, আমলা, পুলিশ কর্তা বেনিফিশিয়ারি, কিন্তু জেলে পড়ছে কে? সুদীপ্ত দেবযানী। তার কারণ রাজনৈতিক নেতা, আমলা এবং পুলিশকে আপনি যে প্রোটেকশন মানি দিয়েছেন সেটা নগদে দিয়েছেন বা কাইন্ডে দিয়েছেন, সেটাকে আপনি তদন্তকারী সংস্থা কিভাবে সেটাকে করবে, এস্টাবলিশ করবে আদালতে যে এই লোকগুলো এত টাকা পেয়েছে। ধরুন যিনি অভিযুক্ত তিনি পুলিশের কাছে স্বীকার করলেন যে আমি এদের দিয়েছি এত টাকা, সেটা তো দাবি, সেই দাবির পক্ষে প্রমাণ কি? কারণ কোথাও ব্যাংকের মাধ্যমে এইসব ট্রানজাকশন হয় না, হয় নগদে। আবার এক ধরনের তোলাবাজি হয়, রাজনৈতিক নেতারা টাকাটা সরাসরি নেন না, ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কাছে টাকাটা দিয়ে যেতে বলেন, সেই ব্যবসায়ী তার ব্যবসায় টাকাটা খাটায়, আর যখন রাজনৈতিক নেতার প্রয়োজন হয় তখন ব্যবসায়ীকে বলে যে এত টাকা লাগবে বা তুমি ব্যাপারটা দেখে নাও। এভাবেই চলে, এভাবেই চলে। তাই পলিটিক্যাল পার্সনদের কাছে এই যে টাকা পৌঁছেছে এটা প্রমাণ করা কিন্তু খুব কঠিন কাজ। তবে কেন্দ্রীয় এজেন্সি করতে পারে, তাদের দক্ষতা আছে। কিন্তু টুলু মণ্ডলকে তারা কেন যে ছেড়ে রেখেছিল এটা হচ্ছে $1 বিলিয়ন প্রশ্ন। জেরা করেছিল, ডেকেছিল, তল্লাশি হয়েছিল, তারপরে ছেড়ে রেখেছিল। তা টুলু ঘনিষ্ঠ মহলে বলেছিলেন বলে অনেকে দাবি করছেন যে তিনি এজেন্সিকে ম্যানেজ করে নিয়েছেন। তাহলে এজেন্সি যদি ম্যানেজ হয় তাহলে সাধারণ মানুষের আশা ভরসা সবটাই কমে যাবে। এখানেই শুভেন্দুবাবুর চ্যালেঞ্জ, এই যে পারসেপশনটা যে এজেন্সি ম্যানেজ হয়ে গেছে টুলুর ক্ষেত্রে, নাহলে একে ছেড়ে রাখা হয়েছিল কেন? এর থাকার কথা তিহারে, সে ঘুরে বেড়ালো এবং পাখি উড়ে গেল। এটা আটকানো যেত যদি এজেন্সি তৎপর হতো। কিন্তু যাদের যাদের পুলিশ গ্রেপ্তার করেছে, ওই অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে মিনাজ, ওরা অনেক কিছু জানে। ওরা বললে পরেই অনেক রহস্যের জবনিকাপাত হবে। আমরা মূল মাথাটাকে দেখতে চাই, আমরা জানি মূল মাথাটা কি, এটা পারসেপশন বঙ্গবাসী। কিন্তু আমাদের পারসেপশন বললে তো হবে না, তথ্য প্রমাণ লাগবে তো যে কিংপিং এই এবং এর নেতৃত্বেই পুরো এই অপরাধটা সংগঠিত হয়েছে, আর্থিক অপরাধ। সেটা প্রতিষ্ঠা করতে হলে লাগবে তথ্য ও প্রমাণ, আদালত গ্রাহ্য প্রমাণ। সেটা কিন্তু করতেই হবে। অনেক তথ্য আসবে সামনে। ওই অ্যাকাউন্টেন্ট আরো শ্যালককে, এই মিনাজকে জেরা করলে তারপর এজেন্সির মতো করে তদন্ত করবে। এবং শুভেন্দুবাবু বলেছেন যে সর্বতভাবে চেষ্টা করা হবে যারা ফিউজিটিভ বা পলাতক অপরাধী তাদেরকে ফিরিয়ে আনতে। মাথাকে ধরতে হবে, এই চুনোপুটি ধরে কিছু হবে না। রাঘব বোয়াল চাই। সবাই জানে রাঘব বোয়াল কারা, কিন্তু তারা ধরা পড়ুক, বিচারের মাধ্যমে তাদের শাস্তি নির্দিষ্ট হোক, এটাই চায় মানুষ, এটাই মানুষের প্রত্যাশা। আশা করি শুভেন্দুবাবু এই প্রত্যাশা পূরণ করতে পারবেন। 1 আগস্টের একটা বড় ঘটনা, তাসলিমা ফিরলেন। 31শে জুলাই বিমানবন্দরে তাকে দেখে অনেক স্মৃতি অনেকের উস্কে উঠল।
লাল পাড়, সাদা শাড়ি, চোখে রোদ চশমা, তসলিমাকে আবেগ সংবরণ করতে চাইছিলেন। 19 বছর পরে তার এই প্রিয় শহরে পা রাখার সুযোগ হলো। সৌজন্যে আয়োজকরা, আইনজীবী ওসমান মল্লিক এবং অবশ্যই শুভেন্দু অধিকারী। 1 আগস্ট রবীন্দ্র সদনে সম্বর্ধনা অনুষ্ঠান, তাবৎ লোকজন থাকবেন। তুঙ্গে উঠেছে অনুষ্ঠানটাকে ঘিরে উন্মাদনা। আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া, ঝরা শিউলির পথ বাহিয়া। এটা যেন তসলিমার ক্ষেত্রে না হয়। তিনি যেন আমাদের কাছে হে ক্ষণিকের অতিথি হয়ে না থাকেন। তিনি পাকাপাকিভাবে থাকুন। কলেজ স্ট্রিটে যান, কফি হাউসে যান, সামনে বুক ফেয়ার আছে, বুক ফেয়ারে ঘুরুন, সেমিনারে অংশ নিন, আড্ডা মারুন, কবিতা লিখুন। তার তীক্ষ্ণ লেখনী আবার মৌলবাদের বিরুদ্ধে সরব হোক এই মাটি থেকে, এটা আমরা চাই। তসলিমে এখানে থাকুন। শুভেন্দুবাবুর কাছে আমার অনুরোধ, আপনিই পারবেন, আপনিই তো এনেছেন, আপনি ওনাকে সম্মানের সঙ্গে আমাদের এই রাজ্যে রাখতে পারবেন। দেখুন, জাভেদ আখতারের মতো মানুষ, তিনি নাকি নাস্তিক, সেই জন্য উর্দু একাডেমির অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও জাভেদ আখতারকে উদ্যোক্তারা আনতে পারেনি। সরকার মৌলবাদীদের চাপে নতি স্বীকার করেছে। এবার তো শ্যামাপ্রসাদের সরকার, এবার তো বাবরের সরকার নয়, আওরঙ্গজেবের সরকার নয়। তো শ্যামাপ্রসাদ সরকারের কাছে এটাই অনুরোধ, মৌলবাদের বিরুদ্ধে একজন নির্ভীক যোদ্ধা তসলিমা নাসরিন, তিনি থাকুন আমাদের সঙ্গে। এই শহর তার বড় প্রিয়। এখনো তিনি এই শহরে যে কোনো রান্নার ঘর থেকে মশলার গন্ধ খুঁজে পান। তার শৈশব, তার স্মৃতি তাকে বারে বারে সেই ঘটনাগুলোর কথা মনে করিয়ে দেয়। মায়ের রান্না, মায়ের মশলা বাটা। এই কলকাতা তার সবথেকে প্রিয় শহর বোধহয়। থাকবেন তসলিমা এখানে পাকাপাকিভাবে, এই প্রত্যাশা রাখি। এ বিষয় নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। শুনে নিন কি বললেন অমিতাভ। অমিতাভদা, তসলিমা নাসরিন কলকাতায়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী তসলিমা এবার পাকাপাকিভাবে এখানেই থাকবে। প্রায় 20 বছর বাদে, মানে 20 সাল বাদ তার এই শহরে প্রত্যাবর্তন। বার্তাটা কি দিতে চাইছেন? আর এই ক্ষেত্রে তসলিমাকে আনার ক্ষেত্রে নতুন সরকারের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শিল্পী, লেখক, দার্শনিক, বিজ্ঞানী, এদের জাত নেই, ধর্ম নেই, এদের কোনো নির্দিষ্ট ভূমি নেই। এরা হচ্ছে ওয়ার্ল্ড সিটিজেন। আপনি তাকে পক্ষে থাকতে পারেন, বিপক্ষে থাকতে পারেন। পৃথিবীর ইতিহাস যুগে যুগে এই ধরনের মানুষকে তারা অত্যাচার করেছে, তারা তাদের প্রতি অবিচার করেছে এবং তাকে বর্জন করেছে, কিন্তু পরবর্তী সময়ে মানব জাতি বুকে আঁকড়ে ধরে রেখেছে। তসলিমা নাসরিনের আমি অনেক লেখা পড়েছি। আমি যে ওনার খুব ভক্ত তা আমি নিশ্চিতভাবে বলবো না, তবে ওনার একটা নিজস্ব শৈলী আছে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি তিনি যদি মনে করেন যে তিনি কলকাতায় থাকবেন, লন্ডনে থাকবেন, ঢাকায় থাকবেন, বোম্বেতে থাকবেন, পৃথিবী তাকে রাস্তা খুলে দিক। তিনি একজন চিন্তক, লেখক, লেখিকা এবং দার্শনিক এবং বাঙালি জাতি। আমি আজকের দিনে মনে করছি যে বাঙালি জাতি একটা উন্নত, তার জাতির সত্তা আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং উদারতা আছে। আর পিছিয়ে পড়েছি আমরা, সারা ভারতের তুলনায় যে বহু পিছিয়ে পড়েছি। যে সময় 1909 সালে গোখলে বলেছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সেটাতে এখন কোনো পদেই গ্রাহ্য নয়। সব জায়গায় আমরা বহু বছর ধরে পিছিয়ে রয়েছি, সে বিষয়ে তো সন্দেহ নেই।
তৎসত্ত্বেও ডোমেন নলেজ চিন্তার ক্ষেত্রে বাঙালি অনেক এগিয়ে আছে আমি মনে করি, হিন্দু মুসলমান নির্বিশেষে। তাই জন্যে আজকে যেভাবে গত 20 বছর ধরে সরকারেরা, মানে রাজ্য সরকারের আছে, বামফ্রন্ট সরকার, তৃণমূলের সরকার, তারা যে তসলিমা নাসরিনকে কলকাতায় আশ্রয় দেয়নি, এটা বাঙালি জাতির চিন্তার প্রতিফলনের বিপরীত হয়েছে। এবং আমাদের এই রাজ্যেই তো ভারতের নবজাগরণের সূচনা তো এই বাংলা থেকে। সতীদাহ প্রথার বিরোধিতা তো রাজা রামমোহন রায় করেছেন। সমাজ সংস্কার এবং বিধবা বিবাহ আইন তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন। ভারতের হিন্দুদের জাতি ধর্ম নির্বিশেষে উত্থানের কথা তো স্বামী বিবেকানন্দই তো সমাজ সংস্কারের কাজ করেছেন সন্ন্যাস হিসাবে। সেই রাজ্য, সেই জাতি, সেই দেশ তসলিমা নাসরিনকে বুকে আঁকড়ে রাখবে নিশ্চিতভাবে আমি মনে করি। থ্যাংক ইউ। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি-টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি গণিত ও আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।